মানে ভূমিকম্প হচ্ছে বড় ধরনের একটা দুর্যোগের বিষয়। যে কোনো সময়েই একটা ভূমিকম্প হলে মানুষের জীবনহানি হবে, সম্পদের ক্ষয়ক্ষতি হবে, বিশেষ করে ভূমিধস হতে পারে। এটা বড় ধরনের একটা বিপর্যয় নিয়ে আসতে পারে ভূমিকম্প, এই ধরনের একটা বিষয়বস্তু। তবে আজকের ভূমিকম্প যেটি, যে 5.7 মাত্রার ভূমিকম্প, এই ভূমিকম্প তুলনামূলকভাবে যে খুব বড় ধরনের ভূমিকম্প সেটি আমরা বলবো না। আমরা সাধারণত 7.5 অথবা 7 মাত্রার বেশি ভূমিকম্প যেটা, সেটাকে আমরা বড় ধরনের ভূমিকম্প বলে থাকি। কিন্তু আমরা যদি ঢাকা শহরকে বিবেচনা করি, সেই ক্ষেত্রে এই 5.7 অথবা 6, 6.5 এটা মোটামুটিভাবে বড় ধরনের ভূমিকম্প ঢাকা শহরের প্রেক্ষাপটে। তার কারণ ঢাকা শহরের ক্ষেত্রে আমরা যে একটা গবেষণায় পেয়েছি, ইউএনডিপির গবেষণায় যেটি এসেছে, যে ঢাকা শহরে যদি 7 থেকে 7.5 মাত্রার ভূমিকম্প 30 থেকে 40 সেকেন্ডের স্থায়িত্ব পায়, তো সেই ক্ষেত্রে ঢাকা শহরের প্রায় 72,000 ভবন ধসে পড়বে। তো এটা বড় ধরনের একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তখন আমাদের জন্য। তো ওভারঅল যদি বলি আজকের যে ভূমিকম্পটা, সেক্ষেত্রে আমাদের প্রস্তুতি বা পূর্ব প্রস্তুতির যদি বিষয় বলি, তো সেই ক্ষেত্রে আমরা তুলনামূলকভাবে অসচেতন। জনসাধারণের মধ্যে আমাদের বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত, প্রশিক্ষণ করানো উচিত। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রাথমিকভাবে যে ধরনের পদক্ষেপ নেওয়া, বিশেষ করে বিল্ডিং কোড মেনে চলা, বাংলাদেশের বিএনবিসি যেটা রয়েছে সেটি মেনে যদি আমাদের ভবনগুলো নির্মাণ করা হয়, সেই ক্ষেত্রে তুলনামূলকভাবে ঝুঁকি কমে আসবে বলে আমি মনে করি। আচ্ছা, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমাদের দেশে আগাম কোনো সতর্কতার ব্যবস্থা চালু করা জরুরি বলে মনে করছেন কিনা, বা এটি করা যায় কিনা? আসলে ভূমিকম্পের পূর্বাভাস যদি আমরা বলি, তাহলে সরাসরি ভূমিকম্পের পূর্বাভাস দেবার মতো কোনো ধরনের প্রযুক্তি এখনও বিশ্বে সে ধরনের অ্যাভেলেবিলিটি পায়নি, জনপ্রিয়তা পায়নি, অথবা হচ্ছে আমাদের হাতের নাগালে সেভাবে চলে আসেনি। আমরা এখন পর্যন্ত ওই পূর্ব প্রস্তুতি সারাক্ষণের একটা প্রস্তুতি রাখা উচিত, যেমনটা হচ্ছে যে ভূমিকম্পের আগে কি কি কাজ করা উচিত বা কী ধরনের প্রস্তুতি থাকা উচিত। এই আগাম প্রস্তুতিটাই হচ্ছে আমাদের সবসময় মাথায় রাখতে হবে, এবং সেটাকেই ধরে রাখতে হবে যে কোনো সময় এই ভূমিকম্প হতে পারে, সেটার জন্য আমি প্রস্তুত আছি। আচ্ছা, আমাদের দেশে দুর্যোগ ব্যবস্থাপনা যে সংস্থাগুলো রয়েছে সেগুলো কতটা প্রস্তুত বলে মনে করছেন আপনি? আমাদের সক্ষমতার দিক যদি বিবেচনা করি, সেই ক্ষেত্রে আমরা খুব যে বেশি সক্ষম ভূমিকম্পের বিবেচনায়, তাহা সরাসরি বলাটা উচিত হবে বলে আমি মনে করি না। এক্ষেত্রে যদি আমি বলি যে আমাদের লোকবল তুলনামূলকভাবে কম, তো এই লোকবল, সরকারি লোকবল কম, এই ক্ষেত্রে যদি আমরা যদি বিভিন্ন সেক্টরকে এনগেজ করি, বিশেষ করে কমিউনিটি এনগেজমেন্ট, যদি হচ্ছে আপনার স্থানীয় পর্যায়ে স্বেচ্ছাসেবক প্রস্তুত, তাদেরকে হচ্ছে যদি যখন ইনসিডেন্ট হবে সেই ইনসিডেন্টের ভিত্তিতে তাদেরকে কল করা হবে, এবং যার যেখানে কাছাকাছি হবে সে সেখানে রেসপন্স করবে, এবং বেসড অন দেয়ার রেসপন্স তাদের একটা হচ্ছে ন্যূনতম যাতায়াত ভাতা অথবা একটা ছোট সম্মানই থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা তুলনামূলকভাবে সারা দেশ জুড়ে প্রশিক্ষণটা ছড়িয়ে দিতে পারি, এবং সরকারি সংস্থাগুলো যেখানে যে ধরনের দুর্ঘটনা হবে, সরকারি সংস্থার কোঅর্ডিনেশনে, তাদের সমন্বয়ের মাধ্যমে আমরা স্থানীয় ভলান্টিয়ারদেরকে ব্যবহার করতে পারি যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলা করার। পুরনো ভবনগুলো যেগুলো রয়েছে সেগুলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ কোন দিক থেকে মনে করছেন? যে সকল ভবন, আমরা যদি বলি যে বাংলাদেশে যে বিল্ডিং নির্মাণের জন্য কোড রয়েছে, যেটাকে আমরা বিএনবিসি বলি, এই বিএনবিসি অনুযায়ী যদি ভবন নির্মাণ করা না হয়ে থাকে, তাহলে সেটাই তুলনামূলকভাবে ঝুঁকিপূর্ণ। এবং আমি শুরুতেই যেটা বলে আসছিলাম, যে ইউএনডিপির গবেষণা থেকে যেটা এসেছে, সেটা হচ্ছে যে আপনার 7.5 মাত্রার ভূমিকম্প 30 থেকে 40 সেকেন্ডের স্থায়িত্ব, যেটির কথা আমি বলে আসছি, যদি এমনটা হয়, তাহলে শুধু ঢাকা শহরের 72,000 বিল্ডিং ধসে পড়বে, যেখানে উদ্ধার করবার মতো তেমন কোনো ধরনের আমাদের মেকানিজম নাই অথবা সক্ষমতা নাই। এটা হচ্ছে বাইরের শক্তি বা বাইরের কোনো ধরনের সহায়তা ছাড়া আমরা সেটা মোকাবেলা করতে পারবো না। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ধরনের ভবনগুলো আছে, এগুলোর ঝুঁকি নিরূপণ করা খুবই গুরুত্বপূর্ণ। যে আমি যে ভবনে বসবাস করছি অথবা আপনি যে ভবনে বসবাস করছেন, প্রত্যেকটা ভবন, শিল্প প্রতিষ্ঠান, কারখানা, যত ধরনের ভবন আছে, সবগুলো ভবন যদি আমরা অ্যাসেসমেন্ট করতে পারি, ঝুঁকি নিরূপণ করতে পারি যে ওই বিল্ডিংয়ে কী ধরনের ঝুঁকি আসছে, এবং সেই ঝুঁকি অনুযায়ী যদি আমরা তাদের কারেক্টিভ অ্যাকশন প্ল্যান কী হবে, যে এই ভবনটাকে যদি আমরা নিরাপদ করতে চাই, তাহলে আমাদের রিকনস্ট্রাকশন দরকার আছে নাকি রিমেডিয়েশন দরকার আছে, কোন ধরনের পদক্ষেপে যাওয়া উচিত। আমরা যদি সেগুলো করতে পারি, তাহলে তুলনামূলকভাবে সবগুলো ভবনকে আমরা নিরাপদ হিসেবে গড়ে তুলতে পারবো, অথবা নিরাপদ হিসেবে ধরে নিতে পারবো। ভবন কোড কঠোরভাবে মানলে ঝুঁকি কতটা কম বলে মনে করছেন? আমরা যদি ভবন কোড মানার ক্ষেত্রে বলি, যে যদি
কঠোরভাবে ভবন কোড মানা হয়, বিল্ডিং নির্মাণের যে কোড রয়েছে সেটি যদি মানা হয়, তাহলে তুলনামূলকভাবে যেমনটা আমাদের ধরেন যেগুলো ফ্লাইওভার আছে, যেগুলো সেতু নির্মাণ করা হয়েছে, অথবা বড় স্থাপনা যেগুলো বিএনবিসি ফলো করে তৈরি করা হয়েছে, সেই ভবনগুলোকে আমরা তুলনামূলকভাবে নিরাপদ মনে করি। বাংলাদেশে কোন কোন এলাকা সবচেয়ে বেশি ভূমিকম্প যেই জোনটি রয়েছে সেই জোনে পড়ে, বা কোন জোন সব থেকে বেশি ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন? সাধারণত আমাদের বাংলাদেশকে আমরা 3টা অঞ্চলে ভাগ করে থাকি। তো তার মধ্যে হচ্ছে আপনার বিশেষ করে হচ্ছে রংপুর অঞ্চল, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, সিলেট, এই অঞ্চলটা হচ্ছে বেশি ভূমিকম্প প্রবণ। আর এর পরের জোনটা যেটা হচ্ছে ঢাকা শহর বা ঢাকা বিভাগকে কেন্দ্র করে যে অঞ্চলটা রয়েছে, সেই অঞ্চল চট্টগ্রামের আংশিক সহ সেই অঞ্চলটা তুলনামূলকভাবে মাঝারি ধরনের ঝুঁকিতে রয়েছে, কিন্তু ভবন নির্মাণ বিবেচনায় ঢাকা শহর বেশি ঝুঁকিপূর্ণ। আর যেটা হচ্ছে আপনার খুলনা, বরিশাল, ওই অঞ্চল যেটা রয়েছে, ওই বৃহত্তর ওই অঞ্চলটা তুলনামূলকভাবে ভূমিকম্পের ঝুঁকি তুলনামূলক কম। পুরো বাংলাদেশ বা ঢাকা শহরে বা রাজধানী শহরে কত পার্সেন্ট ভবন ঝুঁকিপূর্ণ, এর কোনো তালিকা বা হিসাব রয়েছে কিনা আপনার কাছে? সরাসরি সারা দেশের সার্ভে আমাদের কাছে নাই। তো আমাদের কাছে হচ্ছে একটাই এভিডেন্স নিয়ে আমরা কথা বলে থাকি, যেটা ইউএনডিপির গবেষণার কথা বলছি, সেই একটাই রিসার্চের ফল তুলনামূলকভাবে আমরা ধরে নিয়ে থাকি এবং আমাদের কাছে সেটাই রয়েছে। তবে আমার মনে হয় যে এখন সময় এসেছে দেশ জুড়ে একটা সার্ভে করার, দেশ জুড়ে একটা অ্যাসেসমেন্ট করার, যাতে হচ্ছে সবগুলো ভবন, বিশেষ করে হাইরাইজ বিল্ডিং যেগুলো আছে, হ্যাঁ, বা আমাদের দেশে নর্মালি 6 তলার উপরের যে ভবনগুলো আছে, সেই ভবনগুলোকে বিশেষ করে আমাদের অ্যাসেসমেন্টের অধীনে নিয়ে আসা উচিত, যাতে আমরা ঝুঁকি নিরূপণ করতে পারি এবং সেখানে কী ধরনের অ্যাকশন নেওয়া উচিত সেটা আমরা প্রস্তুত করতে পারি। আজকের ভূমিকম্প কতটা ঝুঁকিপূর্ণ ছিল এবং আগামী 24 ঘন্টার মধ্যে আবারও ভূমিকম্প হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা বলে মনে করছেন? এখানে আসলে বিষয়টা হচ্ছে যে ভূমিকম্প যখন হয়, আপনারা জেনে থাকবেন যে ভূমিকম্পের পরে আবার ভূমিকম্প হতে পারে, যেটাকে আমরা আফটার শক বলে থাকি। তো এটা আসলে কতক্ষণের মধ্যে হবে এটা ওভাবে নির্ধারণ করে বলা যায় না। এটা হতে পারে যে ভূমিকম্প যখন হয়ে গেল তার 2-1 মিনিটের মধ্যে হতে পারে, 20 মিনিটের মধ্যে হতে পারে, ইভেন 24 ঘন্টার মধ্যেও হতে পারে। হ্যাঁ, এবং আপনি প্রিভিয়াস স্টাডি যদি আমরা দেখি, তাহলে দেখবেন যে কোথাও কোথাও এমনও রেকর্ড আছে যে 10 মিনিট ধরে ভূমিকম্পের ঝাঁকুনি ছিল, 10 মিনিট পর্যন্ত আফটার ইফেক্ট হয়েছে, হ্যাঁ, আফটার শক হয়েছে। অথবা আপনি দেখবেন যে হচ্ছে 2 ঘন্টা পরেও হচ্ছে আফটার শক হয়েছে। তো সেক্ষেত্রে আমরা মোটামুটিভাবে যেটা অ্যাওয়ারনেসের জন্য বা সচেতনতার জন্য যেটা বলে থাকি, যদি ভূমিকম্প হয়, ভূমিকম্পের সময় আপনি যদি নিচতলা থেকে 3 তলা পর্যন্ত এই ফ্লোরগুলোতে থাকেন, তাহলে খুব দ্রুত বের হয়ে ফাঁকা স্থানে যাবেন। কমপক্ষে 1.5 থেকে 2 ঘন্টা ঘরের বাইরে বা ভবনের বাইরে ফাঁকা জায়গায় অবস্থান গ্রহণ করবেন, যাতে পরবর্তী ঝাঁকুনি আসলে আপনি বিপদমুক্ত থাকতে পারেন। ভূমিকম্পকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে, এই গুজব রোধে বা এই গুজব ছড়ানোকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, আমার মনে হয় যে জনসচেতনতাটা খুবই গুরুত্বপূর্ণ এবং মানুষের নৈতিকতা বোধ বৃদ্ধি করা উচিত প্রত্যেকের জায়গা থেকে, যে কোনো ধরনের মিস ইনফরমেশন অথবা গুজব রটানো অথবা গুজব ছড়ানো, এই বিষয়গুলো থেকে বের হয়ে আসা উচিত। প্রত্যেক মানুষই যেন শান্তিতে বসবাস করতে পারে, মানুষের শান্তি বিঘ্নিত হবে এই ধরনের কোনো কাজ করা উচিত না, কারো পক্ষেই না। তবে গুরুত্বপূর্ণ একটা তথ্য হচ্ছে যে আপনার যখন ভূমিকম্প হয়, তখন আমাদের আসলে কি ধরনের অবস্থায় থাকা উচিত, কি করা উচিত, এই বিষয়টাকে যদি আমরা আলোকপাত করি, তাহলে আপনার আগে থেকেই আপনি যে ভবনে আছেন, এই ভবনের জরুরি নির্গমন বা বহির্গমন পথ কোনটা, এটাকে আপনাকে আগে জানতে হবে। তো এই ভবনের জরুরি বহির্গমন পথ যদি আপনি আগে থেকে চিহ্নিতকরণ করতে পারেন, তাহলে আপনি যে ফ্লোরে আছেন বা যে অবস্থানে আছেন, সেখান থেকে দ্রুত বের হওয়ার ওয়েটা কি সেটা আপনাকে জানতে হবে। এবং ভূমিকম্প অথবা জরুরি কোনো অবস্থায় আপনার কোনো অবস্থায় লিফট ব্যবহার করা যাবে না, আপনি সিঁড়ি ব্যবহার করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যে ফ্লোরে আছেন, এটা যদি তুলনামূলকভাবে 4 তলা বা তার উপরে হয়ে থাকে, তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব ভবনের বাইরে না যাবার জন্য। আপনি যে কক্ষে আছেন সেই কক্ষের নিরাপদ জায়গা কোনটি, বিশেষ করে কলাম এবং ভীম, এই দুইটার যে সংযোগস্থল, এর আশেপাশের অংশটুকু তুলনামূলকভাবে শক্ত হয়ে থাকে এবং নিরাপদ হয়ে থাকে। আমাদের উচিত ওই সময়টায় ওই জায়গায় অবস্থান গ্রহণ করা। এবং তার আগে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে
আমাদের মাথা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ, যেটাকে আমরা নিরাপদ করব। হাতের কাছে যাই থাকুক, বালিশ থাকতে পারে, খাতা থাকতে পারে, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার কাঁথা কম্বল থাকতে পারে। যদি কোনো কিছুই না থাকে তাহলে শুধু 2 হাত মাথার উপরে দিয়ে আমার মাথাকে নিরাপদ করে আমি ওই আপনার কলাম এবং বিমের যে সংযোগস্থল এর আশেপাশের কোনো জায়গায় অবস্থান গ্রহণ করব। তাহলে তুলনামূলকভাবে আমি ওখানে নিরাপদে থাকবো। আরেকটা বিষয় হচ্ছে যে যদি ভূমিকম্প হয়ে যায় এবং আমি আটকা পড়ি, তাহলে আমাকে চেষ্টা করতে হবে 72 ঘন্টা বেঁচে থাকবার জন্য। 72 ঘন্টার বিষয়টা হচ্ছে আপনি কোনো ধরনের সাপোর্ট ছাড়া শুধু অক্সিজেন নিয়ে, মানে পানি পান না করেও আপনি 72 ঘন্টা বেঁচে থাকতে পারবেন। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে, আমি যদি কোথাও আটকা পড়ে থাই তাহলে আমাকে 72 ঘন্টা বেঁচে থাকার চেষ্টা করতে হবে।